কেমন করে বন্ড ফর্মেশন করে না, অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, তাই জন্য ভ্যালেন্স ইলেকট্রন 6টা, 1 2 3 4 5 6। হাইড্রোজেন থাকে দুটো, হাইড্রোজেন থাকে, এটাকে এদিকে লিখলে বেশি ভালো দেখাবে, এখান থেকে দুটো। তো এইখানে একটা বন্ড ফর্মেশন হয়েছে এইটার সাথে এইটা, তুমি একটা দাও ইলেকট্রন, আমি একটা দিই ইলেকট্রন, নিয়ে ভালোভাবে সংসার করি, ঠিক আছে। তো হাইড্রোজেন হয়ে গেল, হাইড্রোজেন রয়ে গেল, এই একটা লোন পেয়ার রয়ে গেল, আর এই একটা লোন পেয়ার রয়ে গেল। আচ্ছা, ওয়াটারের শেপ হচ্ছে তোমার, শেপ বলবো আর জিওমেট্রি বলবো, মেট্রি। আচ্ছা, হাইব্রিডাইজেশনটাও বলবো। ঠিক আছে, এটা শেপ আমরা বলি বেন্ড শেপ, বেন্ড শেপ, আচ্ছা সে বেন্ড নয়, বেন্ড টি, বেন্ড শেপ বলি। আচ্ছা, জিওমেট্রি আমরা বলি এটাকে টেট্রাহেড্রাল, আর হাইব্রিডেশন হচ্ছে sp3। এটা একটা অ্যাজিউমিং স্ট্রাকচার, যেটা আমি তোমাকে বললাম টেট্রাহেড্রাল। মেইন জিনিস যেটা মনে থাকবে, একটা অক্সিজেন টেট্রাহেড্রাল স্ট্রাকচার করে অন্য 4টে অক্সিজেনের সাথে, মানে এইটা হচ্ছে ওর মেন ও স্ট্রাকচারটা হচ্ছে এইটা। একাডেমি। আচ্ছা, আমরা পড়ছিলাম হাইড্রোজেন ক্লাস 11-তে। আগের দিন আমরা মোটামুটি হাইড্রোজেন সম্পর্কে জেনেছি যে এটা আমাদের আর্থের সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। তারপর হাইড্রোজেন কিভাবে কিভাবে কার কার সাথে বন্ড ফর্মেশন করে সেগুলো আমরা দেখেছি। তো আজকে আমাদের টপিক হবে হাইড্রাইড গ্যাপ এবং ওয়াটার অ্যান্ড আইস। হাইড্রাইড গ্যাপটা কি দেখবো, আর যেহেতু হাইড্রোজেন সব থেকে ম্যাক্সিমাম ওয়াটার মানে H2O আমাদের যেটা আমরা বাঁচতে কাজে লাগে ওয়াটারটা, সেখানে যেহেতু হাইড্রোজেনের একটা সব থেকে বড় রোল থাকে, তো ওই জন্য ওয়াটার পাবো এবং ওয়াটার আইসটাকে নিয়ে আমরা কম্পারিজন একটু করবো। ঠিক আছে, তো আজকে আমাদের ফার্স্ট টপিক শুরু করছি, যেটা হচ্ছে হাইড্রাইড গ্যাপ। হাইড্রাইড গ্যাপ একটা এমন একটা জিনিস, আমরা যখন মেটালিক তোমাদের মেটালিক হাইড্রাইড যখন পড়ছিলাম, মেটালিক হাইড্রাইড মেটালিক হাইড্রাইড যখন পড়ছিলাম, আমরা বলেছিলাম কি মেটালসের সাথে যখন হাইড্রোজেন বন্ড করে তখন মেটালিক হাইড্রাইড বলে, এবং এরা কিরকম মেটাল হয়, বড় বড় সাইজের মেটাল হয়। তো এই সাইজের মধ্যে থেকে তাদের যে মাঝখানে তাদের যে ক্রিস্টাল ল্যাটিসে যে মাঝামাঝি গ্যাপ থাকে, সেই গ্যাপে গ্যাপে তোমার হচ্ছে হাইড্রোজেন গুলো ঢুকে যায়। তাই জন্য কি বলেছিলাম, মেটালে অনেকটা অ্যামাউন্ট অফ হাইড্রোজেন একসাথে ক্যারি করতে পারে। আচ্ছা, এবার ব্যাপারটা হলো কিন্তু সব মেটালটা না হাইড্রাইড ফর্ম করে না, ঠিক কিছু গ্যাপ আছে, একটা বড় গ্যাপ আছে যেখানে একটা অনেকগুলো মেটাল কোনো ধরনের হাইড্রোজেনের সাথে বন্ড করে না। নর্মালি আমরা যখন হাইড্রোজেনের সাথে সম্পর্কে কথা বলে থাকি, আমরা বলি হাইড্রোজেন এমন একটা এলিমেন্ট এই দুনিয়াতে যে মোটামুটি সব বাকি অ্যাটম যত আছে সবার সাথে রিঅ্যাক্ট করে থাকে কিছু ক্ষেত্রে ছেড়ে। এই যে কি ওই যে কিছু ক্ষেত্রে ছেড়ে মানে কিছু ছেড়ে যে হাইড্রোজেন মানে কিছুটা তো বাদ রাখে, সবার সাথে তো বন্ড করতে পারে না, ওই কিছুটা যে বাদ সেটাই আমরা দেখবো এই হাইড্রাইড গ্যাপ। ঠিক আছে, তো মেটালিক হাইড্রাইডে নর্মালি আমরা সব রকমের মেটালের সাথে পড়েছিলাম, বাট সমস্যা হয়ে যায় যখন আমরা কথা বলি গ্রুপ তোমার 6 7 8 9 গ্রুপ, যখন আমরা কথা বলি 6 7 8 9 কোন গ্রুপ, তোমার গ্রুপ যদি বলি পিরিয়ডে বলতে হবে, পিরিয়ড হয়ে যাবে তোমার মোটামুটি 4 5 6। ঠিক আছে, মানে ধরো এরকম তোমার থাকে পিরিয়ডিক টেবিল, এই যে এই জায়গা থেকে যেখানটা শুরু হচ্ছে, এখানটা তোমার 6 7 8 9 এখানটা যে আছে, ঠিক আছে, এইখানে তোমার 4th পিরিয়ড 5th পিরিয়ড আর 6th পিরিয়ড। ঠিক আছে, এই এত দূর এইখানে যতগুলো এলিমেন্ট থাকে, এইখানে এই এলিমেন্টগুলো কিন্তু পার্টিকুলারলি এই এলিমেন্টগুলো কিন্তু কোনো ধরনের হাইড্রাইড ফর্ম করে না। ঠিক আছে, দে ডু নট ফর্ম হাইড্রাইড, মানে বলতে চাইছি দে ডু নট বন্ড উইথ
হাইড্রোজেন। ওকে। এবার হ্যাঁ, একটা এক্সেপশন আছে, মোটামুটি এখানে যতগুলো আছে সবই আছে। তুমি জানো এইখানে একটা এলিমেন্ট আছে ক্রোমিয়াম, মানে তোমার গ্রুপ 6 এর তোমার যে ফার্স্ট এলিমেন্ট সে ক্রোমিয়াম। শুধু এইখানের মধ্যে কেউই হাইড্রাইড ফর্ম করে না এক্সেপ্ট ক্রোমিয়াম। ঠিক আছে, ক্রোমিয়ামটা শুধুমাত্র হাইড্রাইড ফর্ম করে, এই ক্রোমিয়ামটা শুধুমাত্র ফর্মস হাইড্রাইড। বাকি এই যে বাকি যে জায়গাগুলো আছে, এই বাকি জায়গাগুলো আছে, এরা মোটামুটি কেউই হাইড্রাইড ফর্ম করে না। আবার যখন 10-11 শুরু হয়ে যাবে, এখানে 1-2 আছে, 3-4-4, তখন এখানটা মোটামুটি শুরু হয়ে যাবে 10-11, ওগুলো মোটামুটি তোমার হাইড্রাইড ফর্ম করে, কোনো সমস্যা নেই। শুধু এই যে এত এত এই এলিমেন্ট গুলো কিন্তু কোনো ধরনের হাইড্রাইড ফর্ম করে না। এই যে পিরিয়ডিক টেবিলে একটা গ্যাপ হয়ে গেল, এরা যেহেতু হাইড্রাইড ফর্ম করে না, তাই জন্য এটাকে আমরা বলি হাইড্রাইড গ্যাপ, কারণ এরা কোনো ধরনের মেটালিক হাইড্রাইড ফর্ম করে না, তাই জন্য এটাকে বলে হাইড্রাইড গ্যাপ। মেটালিক হাইড্রাইড ফর্ম করে না, তাই জন্য হাইড্রাইড গ্যাপ। ঠিক আছে, তো এটাই আমাদের ছিল হাইড্রাইড গ্যাপ। ঠিক, এটা মনে রাখবে, মাঝে মাঝে কোনো ধরনের এমসিকিউ বা তোমার ধরো ছোট 1 মার্কস কোশ্চেন চলে আসে যে তুমি বলো যে কোন গ্রুপের এলিমেন্ট হাইড্রাইড ফর্ম করে না, বা জিজ্ঞাসা গ্রুপ 6 এর মধ্যে কোন এলিমেন্ট এমন আছে যে হাইড্রাইড ফর্ম করে বাকিগুলো করে, এরকম টাইপের ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে। ঠিক, ওকে। আমাদের নেক্সট টপিক হচ্ছে ওয়াটার এন্ড আইস। এখানে আমাদের দেখতে হবে যে ওয়াটার, এই যে আমরা বলি জলই জীবন, জলই সব কিছু, জল ছাড়া আমরা বাঁচবো না, তো ওয়াটারকে তো ভালো করে পরীক্ষা করতেই হয়, তাই না? আর যদিও বা আমরা পড়ছি হাইড্রোজেন চ্যাপ্টার, তো হাইড্রোজেন, ওয়াটার তো দুটো হাইড্রোজেন নিয়ে তৈরি হবে, তাই না? তো ওয়াটার, প্রথমে আমরা ওয়াটার বলবো, তারপর আমরা আইসে আসবো। ঠিক আছে, তো ওয়াটারের যদি আমরা জেনারেল ফর্মুলা বলি, ওয়াটারের যদি আমরা জেনারেল ফর্মুলা বলি, তাহলে আমরা জানি যে ওয়াটার H2O। কেমন করে বন্ড ফর্মেশন করে না, অক্সিজেন অ্যাটমিক নাম্বার 8, তাই জন্য ভ্যালেন্স ইলেকট্রন 6টা, 1 2 3 4 5 6। হাইড্রোজেন থাকে দুটো, হাইড্রোজেন থাকে, এটাকে এদিকে লিখলে বেশি ভালো দেখাবে, থেকে দুটো। তো এইখানে একটা বন্ড ফর্মেশন হয়েছে এইটার সাথে এইটা, তুমি একটা দাও ইলেকট্রন, আমি একটা দিই ইলেকট্রন, নিয়ে ভালোভাবে সংসার করি। ঠিক আছে, তো হাইড্রোজেন রয়ে গেল, হাইড্রোজেন রয়ে গেল, এই একটা লোন পেয়ার রয়ে গেল, আর এই একটা লোন পেয়ার রয়ে গেল। এই দুটো কি লোন পেয়ার, যাদের সাথে কেউ পেয়ার করে না তাদেরকে লোন পেয়ার। ঠিক আছে, তাহলে দুটো বন্ডিং, দুটো লোন পেয়ার, তাই জন্য এটা আছে আমার অক্সিজেন, মাঝখানে আমার অক্সিজেন। ঠিক আছে, তো দেখে বুঝতেই পারছো, যদি তোমাদেরকে নর্মালি বলি এটা পোলার কি পোলার না, তো তোমরা কি করে বার করে পোলারিটি, আমি শিখেছিলাম হয়তো। তোমার অক্সিজেন এটা মোটামুটি দেখতে তো এরকম, যেহেতু দুটো পোলার, দুটো লোন পেয়ার আছে, তাই জন্য হাইড্রোজেন গুলোকে আমাকে এরকম রাখতে হবে। এবার তুমি বলো হাইড্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি না অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ঠিক, তো আমরা জানি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে হাইড্রোজেনের ইলেকট্রন গুলো কোথাও না কোথাও টানবে, এদিকে টানবে, তার মানে ডাইপোল মোমেন্টটা এটার এই দিকে, আবার এটার এই দিকে। ঠিক, আবার এখানে লোন পেয়ার আছে, ঠিক আছে, এই ডাইপোল মোমেন্ট এইদিকে, তাহলে নেট ডাইপোল মোমেন্ট কোন দিকে হয়ে যাবে? উপর দিকে। তাই জন্য যার নেট, যার, আচ্ছা কি করে বুঝবে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট যার নট ইকুয়াল টু 0 হবে সে হয়ে যাবে পোলার। ঠিক, আবার ডাইপোল মোমেন্ট যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সে হয়ে যাবে আমার নন পোলার। মনে থাকবে, যদি ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0 হয়, ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0 হয়, তাহলে পোলার নন পোলার যেন বুঝতে পারা যায়। ঠিক আছে, কেমন করে ডাইপোল মোমেন্ট ক্যালকুলেট করবে না, তুমি আগে দেখবে যে কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, এটা ইলেকট্রোনেগেটিভ না এটা ইলেকট্রোনেগেটিভ। এই দেখো অক্সিজেন, একটা অক্সিজেন একটা হাইড্রোজেনের বন্ড প্রথমে দেখবো প্রত্যেকটা, তাহলে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ডিং আছে, তো এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কম্পেয়ার করবো, তো এখানে হাইড্রোজেন ইলেকট্রো পজিটিভ দেখাবে, এখানে অক্সিজেন ইলেকট্রো নেগেটিভ দেখাবে। তো অক্সিজেন হাইড্রোজেনের ইলেকট্রন গুলো অবশ্যই টানার চেষ্টা করবে, তো টানার যখন চেষ্টা করবে এই যে ফোর্সটা পড়বে একদম এই দিক দিয়ে পড়বে ফোর্স, তাহলে নেট ফোর্স এই দিকে একটা,
এবার এই অক্সিজেনটার সাথে এই হাইড্রোজেনের কথা বলবো, তাহলে নেট ফোর্স তোমার পড়বে। এবার দুটো নেট ফোর্স যদি, একটা নেট ফোর্স যদি এরকম হয় আর একটা নেট ফোর্স যদি এরকম হয়, মানে তোমাকে যদি দুটো হাতকে এরকম করে দুদিকে ধরে টানে তো তুমি উপর দিকেই তো উঠবে, তাই না? তাহলে এইটা যদি এদিকে হয়, এই ফোর্সটা যদি এদিকে হয়, তাহলে নেট নেট যে ফোর্সটা আমার পার্টিকুলারলি অক্সিজেনে ফিল হবে সেটা একটা উপরের দিকে থাকছে। এবার কোন দিকে থাকবে না থাকে বড় কথা নয়, কোনো একদিকে তো থাকবে। তো যদি কোনো একদিকে থাকে তাহলে তো ডাইপোল মোমেন্ট জিরো নয় একদমই, তাহলে অবশ্যই পোলার। আচ্ছা, কোন একটা আমি দেখাচ্ছি যেটা ডাইপোল মোমেন্ট জিরো। আচ্ছা তুমি তো মোটামুটি ধরি CO2 বলি, CO2 জাস্ট একটা এক্সাম্পলের জন্য, ঠিক আছে? কার্বন, এখানে অক্সিজেন, তাহলে প্রথমে এই কার্বন এই অক্সিজেনের সাথে কথা বলবো। তাহলে এই অক্সিজেন আর কার্বনের মধ্যে কে বেশি পোলার? এই কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। তো এই দিক দিয়ে অক্সিজেন কার্বনের ইলেকট্রনগুলো টেনে টেনে চলে যাচ্ছে, সেম ভাবে এদিক দিয়ে টেনে টেনে চলে যাচ্ছে, ঠিক আছে? অ্যাজ এ রেজাল্ট এদিকেও টার্ম করছে এদিকেও টার্ম করছে আর সেম টার্ম করছে, ওই জন্য এটা ডাইপোল মোমেন্ট হয়ে যায়, ইকুয়াল টু জিরো হয়ে যায়, আর এটা নন পোলার হয়ে যায়। তাই জন্য বোঝা গেল ব্যাপারটা। পোলার নন পোলার কি করে বার করবো মোটামুটি একটু বোঝা গেল, যদিও তোমাদের এই জিনিস সিলেবাসে নেই, তাও আমি জাস্ট একটু একটু তোমাদের বলে দিলাম, ঠিক? ওকে, তাহলে আমরা কথা বলছিলাম অক্সিজেন নিয়ে, ঠিক আছে? তাহলে অক্সিজেনটা হচ্ছে আমাদের পোলার, অক্সিজেনটা আমার পোলার, ঠিক? আচ্ছা, অক্সিজেনটা দেখতে কেমন হয়? অক্সিজেনটা দেখতে এরকম হয়, মানে একটা অক্সিজেন মাঝখানে অ্যাটমটা, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, এটা তোমার অক্সিজেনটা দেখতে হবে। এবার তোমাকে জানতে হবে এর বন্ড গ্যাপ, বন্ড লেন্থ সবকিছু দেখতে হবে। তাহলে এইটার যে বন্ড লেন্থটা হয় অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে, যে বন্ড লেন্থটা হয় মোটামুটি 45.7 পিকোমিটার, ঠিক আছে? এই যে বন্ড লেন্থটা হয় এটা আমরা কি বলছি, এটা বন্ড লেন্থ বলবো, ঠিক আছে? এটা এখানে বন্ড লেন্থ, তাহলে বন্ড লেন্থ হয়ে যায় 45.7 পিকোমিটার, ঠিক আছে? মোটামুটি এখানে একটা বন্ড অ্যাঙ্গেল হয়ে আছে, এটা একটা বন্ড অ্যাঙ্গেল হয়ে আছে, ঠিক আছে? এই বন্ড অ্যাঙ্গেলটা মোটামুটি হয় 104, এই বন্ড অ্যাঙ্গেলটা 104.45 ডিগ্রি, ঠিক আছে? এইগুলো মোটামুটি তোমাদের এমসিকিউ তে মাঝে মাঝে চলে আসে, তাই জন্য দিয়ে দিলাম 45 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল, ঠিক? বন্ড অ্যাঙ্গেল হয়ে গেল, বন্ড লেন্থ হয়ে গেল। আচ্ছা, পোলার যখন কথা বললাম নট ইকুয়াল টু জিরো, তাহলে কত এর কত হয়? নট ইকুয়াল টু জিরো ইকুয়াল টু তোমার এটা ইকুয়াল টু হয় মোটামুটি 1 পয়েন্ট সামথিং হবে, 1.84, ঠিক আছে? নট ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে 145, ডাইপোল মোমেন্ট একটা থাকে, তাই জন্য এটা পোলার মলিকিউল হয়, ঠিক আছে? পোলার মলিকিউল, গুড। তাহলে এত দূর অব্দি মিললো। এখানে কিন্তু আমাদের তিনটে ইনফরমেশন পেলাম, বন্ড লেন্থ, বন্ড অ্যাঙ্গেল, আর হচ্ছে ডাইপোল মোমেন্ট কত ডি, ঠিক? এইগুলো হলো, ঠিক আছে? মোটামুটি ওয়াটার ব্যাপারে মোটামুটি ডেসক্রিপশন হলো, ওকে। আচ্ছা, এবারে এদের শেপ সাইজের কথা বলি, এবার এটার শেপ সাইজের কথা বলি। আচ্ছা, ওয়াটারের শেপ হচ্ছে তোমার শেপ বলবো আর জিওমেট্রি বলবো, মেট্রি। আচ্ছা, হাইব্রিডাইজেশনটাও বলবো, ঠিক আছে? এটা শেপ আমরা বলি বেন্ড শেপ, বেন্ড শেপ, আচ্ছা সে বেন্ড নয়, বেন্ড টি, বেন্ড শেপ বলি। আচ্ছা, জিওমেট্রি আমরা বলি এটাকে টেট্রাহেড্রাল, আর হাইব্রিডেশন হচ্ছে sp3, ঠিক আছে? এবার আমরা কি করে পাচ্ছি এসব বেন্ড শেপ, টেট্রাহেড্রাল শেপ? আমি বলছি বেন্ড, জিওমেট্রি বলছি টেট্রাহেড্রাল, হাইব্রিডাইজেশন বলছি sp3, এইটা কেমন ভাবে হচ্ছে মোটামুটি একটা আমাদের ধারণা হওয়া উচিত। তো আমরা একটা দেখো ভালো করে খুব, অক্সিজেন, এই একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন আছে, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, ঠিক আছে? যখনই তোমরা এর জিওমেট্রি বার করবে তখন এর স্টেরিক নাম্বার 4 আসবে, 4 স্টেরিক নাম্বার আসবে, মানে স্টেরিক নাম্বার 4 মানে এদিকে একটা এদিকে একটা, এই লোন পেয়ারের জন্য দুটো, ঠিক আছে? তো যখন জিওমেট্রির কথা বলবো, যেহেতু স্টেরিক নাম্বার 4, ওই জন্য জিওমেট্রিটা তোমার সবসময় টেট্রাহেড্রালই হবে, ঠিক আছে? জিওমেট্রিও টেট্রাহেড্রাল, কিন্তু
শেপ, শেপের ব্যাপারটা কখন আমরা বলবো? শেপ যখন আমরা চোখের সামনে সেই জিনিসটাকে দেখছি। শেপ কখন বলো? যখন চোখের সামনে আমরা জিনিসটা দেখছি। দেখো জিওমেট্রি ও টেট্রাহেড্রাল, বাট যখন আমরা অক্সিজেনকে দেখি তখন শুধু হাইড্রোজেন বন্ডিং গুলো দেখতে পাই, তখন এই লোন পেয়ার তো দেখতে পাই না। এবার লোন পেয়ার গুলো তো আছে, ওই জন্য তো জিওমেট্রিটা টেট্রাহেড্রাল, স্টেরিং নাম্বার 4 বলে। স্টেরিং নাম্বার 4 বলে জিওমেট্রি টেট্রাহেড্রাল, যেহেতু তোমার দিকে দুটো হাইড্রোজেন আর দুটো লোন পেয়ার, তাই জন্য 4 স্টেরিং নাম্বার আর টেট্রাহেড্রাল তোমার জিওমেট্রি। বাট যখন আমি সামনে থেকে দেখছি, সামনে থেকে যখন দেখছি লোন পেয়ার গুলোকে আমি দেখতে পাচ্ছি না, লোন পেয়ার গুলো গায়েব, আমি শুধু দেখছি অক্সিজেন ঝুলছে, দুদিকে দুটো হাইড্রোজেন তার পা গুলো ধরে একদম ঝুলে বসে আছে, ঠিক আছে। যখন আমরা চোখে দেখবো অক্সিজেনটাকে, তখন অক্সিজেনটাকে এরকম দেখতে পাবো খালি চোখে, কারণ তখন তো লোন পেয়ার গুলো তো দেখতে পাবো না, কারণ কারোর সাথে বন্ড করে নেই। লোন পেয়ার গুলো তো এমনি পড়ে আছে, ইলেকট্রন গুলো পড়ে আছে, বন্ড তো করে নেই। লোন পেয়ার আছে সেটা আমরা জিওমেট্রিতে দেখতে পাই টেট্রাহেড্রাল, কিন্তু যখন আমরা চোখে দেখবো তখন এরকম, যদি এটা স্ট্রেট শেপ হতো তাহলে এরকম হতো, লিনিয়ার শেপ। যেহেতু লিনিয়ার নয়, হালকা বেঁকে আছে। কেন বেঁকে আছে? কারণ আমরা জানি এখানে দুটো লোন পেয়ার আছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা জানি আছে, তাই জন্য বেঁকে আছে। তাই জন্য এই শেপটাকে আমরা বলি বেন্ড শেপ, বেন্ড শেপ বলি, ঠিক আছে। হাইব্রিডাইজেশন sp3, আচ্ছা কি করে হয়? তোমার নরমালি তোমরা জানো যে কেমন ভাবে বন্ডিং হয়, এস। আচ্ছা যদি তোমরা অক্সিজেন দেখো, অক্সিজেনের কি ব্যাপার? 1s2, দাঁড়াও, অক্সিজেনের ব্যাপার হচ্ছে 1s2 2s2 2p 2 4 4 8, তাহলে এস এতে দুটো, এখানে একটা, এখানে একটা, সরি 1s2, আচ্ছা 2s, এটা 2s আর এটা তোমার 2p 4, এই হলো, এই হলো, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। কিন্তু থাকে তো এরকম করে না, কারণ তোমরা কি জানো যে এইটা এরকম হওয়াটা তো পসিবল না। এটা প্রথমে এই হবে, কারণ প্রথমে একটা একটা করে ফিল হয়, তারপর আর একটা একটা করে এসে ঢুকে। তার মানে প্রথমে তিন, মোট এখানে হচ্ছে চারটে আছে, তো প্রথমে তিনটে হবে তারপর একটা। এই ভুলটা যেন একদম না করা হয়। তো কটা জায়গায় ফাঁকা আছে? দুটো জায়গায় ফাঁকা আছে। কে ঢুকবে এসে? হাইড্রোজেন দুটো ইলেকট্রন নিয়ে ঢুকবে, দুটো ইলেকট্রন নিয়ে ঢুকে গেল, হাইড্রোজেন কমপ্লিট হয়ে গেল, অক্সিজেনও খুশি হাইড্রোজেনও খুশি, কোনো ব্যাপার নেই, চলে একসাথে থাকি, এরকম ব্যাপার। ঠিক আছে, তাহলে অক্সিজেনের জিওমেট্রি শেপ এসব নিয়ে কোনো আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, নেক্সট আমরা কথা বলবো ওয়াটার নিয়ে, অনেক কথা বলে, এবার আমরা নেক্সট একটু আইস নিয়ে কথা বলবো। এই জিনিসগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। আচ্ছা, ওয়াটারকে যখন আমরা টেম্পারেচার কমিয়ে দিই, ওয়াটারের যখন টেম্পারেচারটাকে আমি কমিয়ে দিই, তাহলে আমি বলবো ফ্রিজিং যখন করি, ফ্রিজিং যখন করি, ফ্রিজিং থেকে এখানে আমাদের আইস হয়, ফ্রিজিং থেকে আমাদের কিন্তু আইস হয়। এবার যখনই আইসের ব্যাপার আসে, তখনই আমাদের মাথায় একটা জিনিস আছে, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে পড়ে আসি, যে আইসের ডেনসিটি ওয়াটার থেকে কম, আইসের ডেনসিটি ওয়াটার থেকে কম, তাই না? তাহলে মেন পয়েন্ট এখানে একটাই দাঁড়ায়, যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, যে ডেনসিটি অফ ওয়াটার ইজ মোর দেন আইস। আইসের থেকে ওয়াটারের ডেনসিটি বেশি, যদিও আইসটা ওয়াটার থেকে আসছে, একটা লিকুইড ফর্ম একটা সলিড ফর্ম। এটা হচ্ছে আমার লিকুইড ফর্ম, এটা আমার সলিড ফর্ম, বাট তাও বেশি। প্রথমে আজকে আমরা দেখবো কেন বেশি, ঠিক আছে, কি ব্যাপারটা হয় সেটা দেখবো। ধরো তুমি 1 লিটার জল নিয়েছো, ধরো একটা কন্টেনার আছে, ঠিক আছে, কন্টেনারে কি কি নিয়েছো তুমি? ওয়াটার নিয়েছো, লিকুইড অবস্থায়, লিকুইড অবস্থায়। তো আমি এই আঁকাবাঁকা লাইনগুলো না টেনে আমি একটু H2O-টাকে দেখানোর চেষ্টা করছি। তো ধরে নাও তোমরা লিকুইড অবস্থায় নিয়েছো, তা আমাকে কেমন করে H2O-টা আছে? এরকম ভাবে আছে, এরকম ভাবে নানান দিকে মেঘে মেঘে ওরা আছে, অসুবিধা নেই, আচ্ছা এরকম করে H2O গুলো আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই তুমি একে ফ্রিজ করে দিচ্ছ, যখনই একে তুমি ফ্রিজ করে দিচ্ছ, যখনই ওয়াটার থেকে তোমার আইস হয়ে যাচ্ছে, এই আইসটার কিছু স্পেসিফিকেশন চলে আসছে। এই আইসটা শেপ নিয়ে নিচ্ছে টেট্রাহেড্রাল, যেহেতু জিওমেট্রি টেট্রাহেড্রাল, তাই জন্য আইস যখন ওয়াটার থেকে যখন আইস হয়ে যায়, আইসের তখন তোমার যেই স্ট্রাকচারটা হয়েছে টেট্রাহেড্রাল। কেমন করে? মাঝখানে থাকে অক্সিজেন,
এই অক্সিজেন 4টে আলাদা আলাদা অক্সিজেনের সাথে কানেক্ট থাকে। এবার এরা দুজন হাইড্রোজেনের সাথে কানেক্ট আছে। আবার এর সাথে কোন একটা অন্য অক্সিজেন কানেক্ট আছে, সেই অক্সিজেনটা আবার তোমার এরকম ভাবে কানেক্ট আছে, ঠিক আছে, তারা আবার হাইড্রোজেনের সাথে কানেক্ট আছে, এরকম ভাবে মোটামুটি একটা স্ট্রাকচারটা হয়, ঠিক আছে। এটা একটা অ্যাজিউমিং স্ট্রাকচার, যেটা আমি তোমাকে বললাম টেট্রাহেড্রাল। মেইন জিনিস যেটা মনে থাকবে, একটা অক্সিজেন টেট্রাহেড্রাল স্ট্রাকচার করে অন্য 4টে অক্সিজেনের সাথে, মানে এইটা হচ্ছে ওর মেন ওর স্ট্রাকচারটা হচ্ছে এইটা, ঠিক আছে। একটা অক্সিজেন 4টে আলাদা আলাদা অক্সিজেনের সাথে এরকম স্ট্রাকচারটা করে। এবার এটাকে দেখতে কেমন লাগে সেটা অনেকটা আমি চেষ্টা করছি অনেকটা আঁকার। দেখতে অনেকটা এরকম লাগে, ধরো এরকম আচ্ছা, তোমরা ধরে নাও এরকম একটা স্ট্রাকচার, এখানে এখানে অক্সিজেন আছে, এখানে এখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন গুলো আছে আলাদা আলাদা জায়গায়, অক্সিজেন আছে, এখানে সেম আরেকটা হবে। প্রত্যেকটা অক্সিজেন আছে, এই অক্সিজেন গুলো একটার সাথে একটা কানেক্টেড, এর সাথে এই উপরটার সাথে এইটা, এইটার সাথে এই নিচেরটা, এই উপরটার সাথে এইটা, এটার সাথে এই নিচেটা, এরকম করে মোটামুটি কানেক্টেড দিলাম। আর হাইড্রোজেন গুলো মোটামুটি এদের আশেপাশেই আছে, দুটো করে হাইড্রোজেন সবার, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে কেমন ভাবে আছে, এরকম টাইপের করে অনেক ভাবে আছে। তো মেইনলি কথাটা হচ্ছে আমি যদি হাইড্রোজেন গুলোকে সরিয়ে দিই, যদি আমি হাইড্রোজেন গুলোকে সরিয়ে দিই, তাহলে দেখো একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের মধ্যে গ্যাপটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে। এইখানে এতটা গ্যাপ, এইখানে এতটা গ্যাপ, গ্যাপটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, গ্যাপটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে মেইনলি আইসের মধ্যে আমরা কি কি লিখবো, এটা আমি একটু ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি কি হচ্ছে ব্যাপারটা, টেট্রাহেড্রাল শেপ হচ্ছে, যেটা হচ্ছে গ্যাপ বিটুইন the atoms and molecule increased, ঠিক আছে। একটা অ্যাটম আর একটা অ্যাটমের মধ্যে কিরকম, অ্যাটম আর মলিকিউলের মধ্যে গ্যাপটা কিন্তু তোমার ইনক্রিজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যাটম লিখলে ভুল হবে, the gap between the molecules is increased, as a result ডেনসিটিটা আমার is decreased। যখন গ্যাপটা কমে যাবে, যখন তোমার তোমার ডেনসিটিটা কমে যাবে, যখন ডেনসিটিটাই কমে যাবে, তখন তো তোমার গ্যাপ কমে। ডেনসিটি কখন কমে, যখন গ্যাপটা বেড়ে যায় তখন ডেনসিটি কমে। আমি যদি ধরো কোনো একটা তুমি কি বলবো, তুমি ধরো বাড়িতে লেবু জল বানিয়ে খাচ্ছ, তুমি ধরো বাড়িতে লেবু জল বানিয়ে খাচ্ছ, তোমার বিরাট টক টক লাগছে, বিরাট টক লাগছে লেবুর জল, তা তুমি কি করো, একটুখানি একটু জল মিক্স করে তারপর খাও, তাই না? এরকমই তো নর্মালি করো। কেন করো, যে তুমি জানো যে লেবুটা আমার বেশি দেওয়া হয়ে গেছে, লেবুটা আমার বেশি দেওয়া আছে, মানে ওয়াটারে লেবুর যেই রসের যে মলিকুল আছে সেগুলো বেশি হয়ে গেছে, তো তুমি কি করো, আরো জল ঢালো, যাতে লেবুর রসের মলিকুল তো সেমই রইলো জলের মধ্যে, কিন্তু তোমার জলটা বাড়ানোর ফলে ওদের দুজনের মধ্যে গ্যাপটা বেড়ে গেল, তাই জন্য তোমার ওই লেবুর রসের ডেন্সিটিটা অনেকটা কমে গেল ওয়াটার মধ্যে, তাই না? তো যখন আমার একটা মলিকুল আর একটা মলিকুলের মধ্যে গ্যাপ বেড়ে যায়, তখন তো ডেন্সিটি কমে যায়, যখন ডেন্সিটি কমে যায় তখন অবশ্যই এটা আমরা বলতে হয় যে ডেন্সিটি অফ ওয়াটার ইজ মোর দ্যান আইস। তাহলে ওয়াটারের ডেনসিটি কেন আইসের থেকে বেশি, কারণ যখন ওয়াটার থেকে যখন আইস হয়, যখন আইসটা সলিড ফর্মে যায়, যখন আইসটা সলিড ফর্মে যায়, ও অনেকটা এরকম স্ট্রাকচার করে যেখানে আমার একটা মলিকিউলের সাথে আরেকটা মলিকিউলের ডিসটেন্সটা অনেকটা বেড়ে যায়, যার ফলে কি হয়, ডেনসিটি অফ আইসটা অটোমেটিক্যালি কমে যায়, ঠিক আছে। এটা ছিল তোমাদের প্রথম অ্যান্সার আজকে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে অ্যাকোয়াটিক অ্যানিমেলস, যে ওয়াটারে আমি ইরেজ করে দিলাম, অ্যাকোয়াটিক অ্যানিমেলস যে বরফের দেশগুলো হয়, যেখানে সবসময় বরফ থাকে, ঠিক আছে, যেখানে সবসময় বরফ থাকে, অ্যাকোয়াটিক অ্যানিমেলস এর কথা বলছি, অ্যাকোয়াটিক
অ্যানিমেলস ইন কোল্ড ওয়াটার। ঠিক আছে, তোমরা দেখেছো অনেক এমন জায়গা আছে যেখানে সবসময় সেই নদী ফদী সব বরফ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, প্রথমে জল ছিল, প্রথমে ওয়াটার ছিল, আস্তে আস্তে এত ঠান্ডা বাড়লে, শীতকাল এলো, ঠান্ডা বাড়ছে। তো কি হচ্ছে, এই যে ধরো এইটা একটা টোটাল, একটা আমি জাস্ট একটা ভাগের কথা বলছি, ধরো এই টোটাল ওয়াটারটা আছে, টোটাল ওয়াটার আছে। তো তোমার প্রথমে কি হয়, যখন তোমরা ফ্রিজে ওয়াটার রাখো, ফ্রিজে দেখবে যখন জল ঠান্ডা হয়ে বরফ হয়, তো ভালো করে লক্ষ্য করবে, কিছু এক কাজ করে ডিপ ফ্রিজে জল ভরবে, জল ভরে তোমার আধ ঘন্টা পর বার করে একটু দেখবে, দেখবে উপরটা একটুখানি ডেন্সিটিটা বেড়েছে, আবার একটু পরে বার করে দেখবে উপরটাই হয়েছে, মাঝখানে হাত ঢুকিয়ে দেবে, দেখবে ভিতরে জল আছে, উপরটা শুধু হালকা বরফের লেয়ার পড়েছিল, কিন্তু ভিতরটায় তোমার জল আছে। তো বলতে এটা চাইছি যে যখন জলটা ফ্রিজ হয়, যখন ওয়াটারটা ফ্রিজিং হয়, তখন আগে উপরের লেয়ারটা ফ্রিজ হয়ে যায়, আগে উপরের লেয়ারটা বরফ হয়ে যায়। ঠিক, এটা তোমরা কম বেশি মোটামুটি দেখেছো, যদি কেউ না দেখে থাকো একটু নিজের বাড়িতে এক্সপেরিমেন্ট করে নিয়ে দেখে নিও। ঠিক আছে, উপরের লেয়ারটা আগে ফ্রিজ হয়। এবার যখন অ্যাকোয়াটিক অ্যানিমেলস এর কথা বলছি, এই যে উপরের লেয়ারটা ফ্রিজ হয়ে যাচ্ছে, ওদের কিন্তু পুরো জলটা ফ্রিজ হয় না, হার্ডলি এতটা ওয়াটার ফ্রিজ হয়, হার্ডলি এতটা হয়, নিচেটা তো জলই থাকে, নিচেতে তো আমার জলই থাকছে। ঠিক, হার্ডলি এতটা ফ্রিজ হচ্ছে। এবার এইটা হচ্ছে তোমার বাইরে, ধরো ওয়েদার আছে মাইনাস মাইনাস ধরো 10, -20 ডিগ্রি সেলসিয়াস এরকম ধরো টেম্পারেচার আছে, কিন্তু এই যে আইসটা হয়ে গেল, আইসটা তো 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। নিচে যত তুমি যাবে ওয়াটার টেম্পারেচারটা কিন্তু বেড়ে বেড়ে থাকে, নিচে ওয়াটারের 4 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস এরকম থাকে। ঠিক আছে, এটা কি হয়, ধরো এখানে কোনো অ্যাকোয়াটিক অ্যানিমেলস আছে, ধরো প্রচুর শীতে এক্সট্রিম কন্ডিশনে বাঁচতে পারবে না, কিন্তু এই যে ওয়াটারের লেয়ারটা যেটা বরফ হয়ে গেছে, সে কিন্তু এদের ইনসুলেশনের কাজ করে দিল, মানে এই টেম্পারেচারটাকে বাইরে যেতে দিচ্ছে না, আর বাইরের টেম্পারেচারটাকে ভিতরে আসতে দিচ্ছে না। তো এইভাবে তোমরা দেখেছো হয়তো বরফের দেশে যাও, সিনেমা টিনেমা দেখেছো, এরকম করে ভালো করে কাটলো, কেটে ছিপ নিয়ে বসে বললো, মাছ ধরে নিয়ে চলে এলো, বাইরে মাছ বেঁচে আছে কি করে এরকম করে, তো থাকে এরকম করে, যে এই যে বরফটা হলো, এই বরফটা হচ্ছে ইনসুলেটরের কাজ করছে, ভিতরের টেম্পারেচারটাকে বাইরে আসতে দেবে না, বাইরের টেম্পারেচারকে ভিতরে আসতে দেবে না। ঠিক আছে, তো অ্যাজ এ রেজাল্ট ভিতরের প্রাণীগুলো সুখে শান্তিতে থাকবে, তোমরা যে আরামসে কাটবে, কেটে মাছ ধরে চলে আসবে। ঠিক, তো এই ছিল ব্যাপার। আর যেটা এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, ওয়াটারের যে ডেনসিটি হয়, ওয়াটার ডেনসিটি ম্যাক্সিমাম কখন হয়, যদিও ক্লাস 5-6 এর কোশ্চেন, তাও আমি বলে দিচ্ছি, অনেকে মনেও থাকে না, ওয়াটার ডেনসিটি ম্যাক্সিমাম হয় কিন্তু 4 ডিগ্রি সেলসিয়াস, মনে থাকে যেন, 4 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু ওয়াটার ডেনসিটি সব থেকে ম্যাক্সিমাম, মানে 4 ডিগ্রি উপরে যাও, মানে 4 ডিগ্রি 5 ডিগ্রি যাও, ডেনসিটি কমবে, 4 ডিগ্রি থেকে নিচে আসে তাও ডেনসিটি কমবে, মানে 4 ডিগ্রি থেকে আমি যদি 3 ডিগ্রিতে আসি ডেনসিটি কমবে, 4 ডিগ্রি থেকে যদি আমি 5 ডিগ্রিতে যাই ডেনসিটি কমবে। সোজা কথা, 4 ডিগ্রিতে সব থেকে ম্যাক্সিমাম ওয়াটার ডেনসিটি থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। আর এই যে অ্যাকোয়াটিক অ্যানিমেলস এর এটা একটু মনে রাখবে, যেটা ইনসুলেটরের কাজ করে, মাঝে মাঝে তোমাদের 1 নম্বরের কোশ্চেনে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি করলাম, হাইড্রেট গ্যাপ বললাম, ওয়াটার এন্ড আইস করলাম। আজকে তোমরা মোটামুটি যতগুলো বললাম একটু ভালো করে দেখে নিও। আজ পর্যন্ত এটাই। নেক্সট ক্লাসে আমরা এই ওয়াটার নিয়েই আমরা ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ ডিসকাস করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।